সব মেয়েদের স্কুলের মধ্যে আমি নেই। বাজে খরচ করতে টাকা আমি দেবো না। বাজে খরচ কেন বলছো দাদা? তাছাড়া আমাদের তো টাকা পয়সা আছে, বাবা জমি জমা টাকা পয়সা সব রেখে গেছেন। তাই বলে টাকাগুলি জলে ফেলে দিতে হবে? টাকা খোলামকুচি নয়, আর ওই টাকা তোমার একার নয়। যে জমিতে মেয়েদের স্কুল খুলবে তাতে আমারও অংশ আছে। তুমি তো একা মালিক নও যে যাকে খুশি দান দাতব্য করে যাবে। কিন্তু আমি তো কথা দিয়েছি দাদা, এ স্কুল হবেই। তোমার অনেক আবদার সহ্য করেছি, তোমার লেখাপড়া জানা বইয়ের অনেক জুলুম সহ্য করেছি, কিন্তু আর নয়। ঠ্যাস দিয়ে কথা তো আর কম বলে না মেজো বউ। ঘরে বাইরে এই অশান্তি আর ভালো লাগে না। এখন তুমি তোমারটা বুঝে নাও, আর আমারটাও আমাকে বুঝিয়ে দাও। এসব তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি, ভাই ভাই তাই তাই, এ তো আর নতুন কিছু নয়। তাই এবার তুমি তোমারটা বুঝে নাও, আর আমাকে আমারটা বুঝিয়ে দিয়ে একটু শান্তিতে থাকতে দাও। বুঝতে পেরেছ? তাই আমাকে পৃথক হতে হবে, মানে ভিন্ন। বুঝেছ? বর্দি, বড় ঠাকুর এসব কি বলছেন? সংসারে একসাথে থাকতে গেলে একটু আধটু এরকম তো হয়ই। তাই বলে পৃথক হতে হবে? তুমি বড় ঠাকুরকে বুঝিয়ে বলো। তোমাকে এখানে বড়দের মধ্যে কথা বলতে কে বলেছে মেজো বউ? হ্যাঁ, তোমাকে এখানে কোনো কথা বলতে হবে না। তুমি যা করছিলে তাই করো, গিয়ে যাও। অনেক সহ্য করেছি, এবার পৃথক হয়ে তুমি তোমার নিজের টাকায় স্কুল দান দাতব্য যা ইচ্ছা হয় করো, কিচ্ছু বলতে যাব না। এই আমার শেষ কথা। তবে আমার কথাও শুনে রাখো দাদা, অকারণে সামান্য স্বার্থে আঘাত লাগায় তুমি আজকে আমাকে পৃথক করে দিলে। দাও, এতদিন তুমি তোমার মতো করে কাজ করেছো, এখন থেকে আমিও আমার মতো করে কাজ করব। ঠাকুরপো, এ কি করছো? ভাত রেখে উঠে যেও না ভাই। বৌদি, দাদা আজ থেকে আমাকে পৃথক করে দিয়েছে, এই অন্ন আমার মুখে আর উঠবে না। ঠাকুরপো, ঠাকুরপো, যেতে দাও। দেখো মা, সুন্দর না? কে করে দিয়েছে? মেজো না? তাছাড়া আর কে করবে? তা এসব করে করে যে ছেলে মেয়ের মাথা খাচ্ছ, নিজের মেয়ের মাথা খাচ্ছ, খাও না। তা আমার মেয়েকে নিয়ে টানা হাসা শুরু করেছে কেন বাপু? হ্যাঁ, এই যা যা, পাঁচুকে নিয়ে পড়তে বস গিয়ে। দেখো দিদি, ওকে কি সুন্দর লাগছে না? এখন এসব করে অভ্যাস করছো যে বড় হলে তো তোমার মতো মেম সাহেব হতে চাইবে, তখন আর কে সামলাবে বলো তো? ছোট মানুষ, কত খুশি হয়েছিল। এখনই এসব বলে ওর মনটা খারাপ না করে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত দিদি? দুই দেওরাকে নিয়ে তো বেশ ভালোই ছিল। ছোট দেওরা সে তো মরে বেঁচে গেল, স্বর্গে গেছে। আচ্ছা, মেজে দেওয়ার মরল মেম সাহেবের দেমাগে। ওরে বাবা,
দাস দাসী ছাড়া তার চলেই না। খাবার দাবার, সাজগোজ, কত যে আতিসাহ্য! বাবা, এসব যোগান দিতেই বিপন ঠাকুরপোর জিব্বা বের হয়ে যাচ্ছে। আবার কি শুরু করলে দিদি? আমি এই দিব্যি কেটে বলছি আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন টুনিকে সাজাতে যাব না। সে তো নিত্যই বলো, ভাই ভাইয়ে বিরোধ লাগিয়ে ঘরটা আলাদা করেছো, ঘরের দেয়াল তুলেছো, তবুও বাবু তোমার রক্ষে নেই। এখন ছেলে মেয়ের মাথাগুলো খাচ্ছ। আচ্ছা বলো তো, আমি তোমার এমন কি ক্ষতি করেছিলাম, হ্যাঁ, যে আমার জীবনখানা ছাড়খাড় না করে তোমার জীবনে সুখী উঠছে না? এই, কে কে তোমরা? হ্যাঁ, কে তোমরা? বলা নেই খাওয়া নেই, এই ভর দুপুরে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছো? নিতু দিদি, আমার চিনতে পারলেন না তো? আমার চিনতে পারলেন না গো দিদি ঠাকুর? না। হারান গো, হারান। তা বাবু তুমি যেই হও, এই ভর দুপুরে গৃহস্থের বাড়া ভাতা এসে হাজির হলে? আমি হারান গো দিদি, নিচন্তপুরের হারান পরা মানে তোমার বাপের বাড়ির গায়ের লোক। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেলে? না, ভুলিনি। এই তো মনে পড়েছে। এই যা, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। দূরে যা, দূরে যা। তোমার ভাই গো দিদি, তোমার ভাই কেষ্ট। শুনেছ তো, মাটা মরে যাওয়ার পর ছেলেটা অনাথ হয়ে পড়েছে। তো ভাবলাম দিদি যখন রয়েছে তাই। তাই তুমি ওকে নিশ্চিন্তপুর থেকে এনে আবার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হতে চাচ্ছ, তাই না? হাজার হোক নিজের ভাই তো বটে, হোক না সৎ মায়ের ছেলে। এই জন্য আমার ঘাড়ে চাপিয়ে তুমি নিশ্চিন্ত হতে যাচ্ছ। এই ছোড়ার মা তো বজ্জাত ছিল, যখন চ্যান্ত ছিল তখন কিন্তু আমাদের খোঁজ খবর নেয়নি। এখন মরে গিয়ে ওকে আমার ঘাড়ে চাপিয়ে ত্যক্ত করতে চাচ্ছে। যাও বাপু, পরের ছেলেকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আমি ওর দায়িত্ব নিতে পারবো না। দিদি ঠাকরুন, লক্ষ্মীর ভাড়ার তোমার কত দাস দাসী, আত্মীয়, ফকির, বিড়াল, কুকুরটা পর্যন্ত এই সংসারের পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। ভাই বলে নানা, দুঃখী অনাথ বামুনের ছেলে বলে একটু তোমার বাড়ির কোণে ঠাঁই দাও দিদি। অমন মায়া কান্না করে এই কাদু বাম্মিকে ভুলানো যাবে না। নিয়ে যাও বাপু, এই বাচ্চাকে নিয়ে যাও। একান্তে যদি নিজের ভাইকে না রাখো, ফেরতে নিয়ে যাচ্ছি, বড় আশা করে এসেছিলাম। চল দিক কৃষ্ণ, চল চল যাই। এই যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? দাঁড়াও, এখানে তো কথা শোনানোর লোকের আবার অভাব নেই। আমার হচ্ছে বদনামের কপাল। এত করে যখন বলছো তখন থাক। এই শোন, ডানা পালক যদি গজায় না তাহলে ঝেঁটিয়ে বিদায় করে দেব। এই ছোকরা, এখানে বস, কর্তাবাবু আসবেন। মন খারাপ করবে না, মন খারাপ করবে না, থাক, কাঁদবি না, কাঁদবি না, নে, এটা তো যাই রে কেষ্ট, যাই, ভালো হয়ে থাকিস। কই গো বড় বউ,
কোথায় গেলে? এই, এইটা কি? তোমার বড় কুটুম গো, বড় কুটুম, আমার সৎ মা। ওর মা মরে গিয়ে ওই যে হারান নাপিত, ও আমাদের কাছে গচ্ছিত রেখে গেল। না, এখন খাওয়াও পড়াও, পরকালের জন্য কিছু কাজ তো করতে হবে। নধর গোলগাল দেহটি তো বেশ। হুম, বেশ তো হবেই। আমার বাবা যে বিষয় সম্পত্তি সব রেখে গিয়েছিল, ওর মা ওর গহ্বরে সব ঢুকিয়েছে। আমি তো একটি কানা করিও কিছু পাইনি। খুব ভালো। ভালো নয় আবার, তোমার শালা বাবু যে, তাকে তো তার মতো করেই ভালো রাখতে হবে। তাতে আমার পাঁচু গোপালের এক বেলা এক সন্ধে ভাত কোনো রকমে জুটলেও জুটতে পারে। শোনো, তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আমার বদনাম করার জন্য তো মুখিয়ে আছে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য তেল এনে দিচ্ছি, তুমি স্নানটা সেরে এসো, কেমন? আচ্ছা, ঠিক আছে। এই, তোর নাম কি? কেষ্ট। কেষ্ট ঠাকুর? বাহ, নামটা তো বেশ। কাঁদে না, কাঁদে না, কাঁদে না। থাক 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 থাক, আর ন্যাকামো করতে হবে না। দয়া করে পুকুরে ডুব দিয়ে এসে আমাকে কৃতার্থ করো। বাসনা তেল মাখার অভ্যেস তো আর নেই। এই যে শোনো, তুমি তোমার শালাবাবুকে নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। যদি ডুব দিতে যে মরে যায়, তাও তোর বদনামের শেষ হবে না। আবার কিন্তু বাড়ি শুদ্ধ লোককে কোমরে দড়ি দিতেও ভুল করবে না, এটা মনে রেখো, ঠিক আছে? এই নাও। আচ্ছা। এই আমাকে আমাকে না, আমাকে না, তুমি বরং কেষ্টকে আর চারটে বাদ দাও। ও মা গো, এই তো দেখছি হাতির খোরাক গো। ওকে খাওয়াতে খাওয়াতে তো আমাদের আড়ত খালি হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আজকে বিকেলে আড়ত থেকে মোটা 2 মণ চাল পাঠিয়ে তোমার শালাবাবুর জন্য। ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের সবকিছু ফুতুর হয়ে যাবে। মা, পেটে আর জায়গা নেই, আর খেতে পাচ্ছি না। খা বাবা, তোর তো বাবা নেই, বড় হয়ে তুই তো মায়ের দুঃখ ঘুচিয়ে দিবি। এইভাবে বসিয়ে বসিয়ে তো ওকে খাওয়ানো যাবে না। এক কাজ করি, দোকানের একটা কর্মচারীকে বাদ দিয়ে দিই। এই ছোড়া পরশু থেকে গদিতে বসবে, তাগাদার কাজ করবে। তুমি একটা কাজ করো, 2টো চাকর বিদায় করে দাও। ওকে খাইয়ে দাইয়ে তো আমরা ফতুর হয়ে যেতে পারি না। শোনো, আমার বাবার সমস্ত সম্পত্তি তো ওই খেয়েছে, দেখছো না শরীরখানা। এখন একটু খেতে খুঁটে খা, উসুল হোক কিছুটা। কি হলো, হাত চলছে না নাকি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই হাত চলে। ছেলেটি কে গো দিদি? চাকর বলে তো মনে হচ্ছে না। তোমার সাথে তো মুখে মিলও আছে। তোমার বাপের বাড়ির কেউ নাকি গো? হ্যাঁ, আমার বইমাতৃও ভাই। ও, আরে ও কেষ্ট, তোর মেজো দিদিকে প্রণাম কর। কি অসভ্য ছেলে রে বাবা। হ্যাঁ, গুরুজনদেরকে ভক্তি শ্রদ্ধা যে করতে হয়, তোর মা কি সেটা শিখিয়ে মরেনি নাকি? আরে 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 আরে, তুই হাবা কারা নাকি রে? কাকে প্রণাম করতে বললাম, তুই কাকে প্রণাম করছিস? তোর মেজো দিদিকে প্রণাম কর, যা 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 যা। থাক থাক থাক। বাহ, কি চাঁদ মুখখানা গো দিদি, চিরজীবী হও ভাই। তা দিদি, এইটুকখানি ছেলেকে দিয়ে কি এত কাপড় কাচিয়ে নিতে হয়? একটা লোক দেখে নিলেই তো পারো। এই যে আহ্লাদ শুরু হয়ে গেল। তো মেজো বউ, আমি কি তোমার মতো বড় লোক নাকি যে আমার ঘরে 10-20টা চাকর বাকর রাখবো? শিবুকে বলো এ বাড়িতে এসে বটঠাকুর আর পাঁচু গোপালের কিছু ময়লা কাপড় যেন কেচে দিয়ে যায়। দিদি, পাঁচু গোপাল আর টুনি স্কুল থেকে এলে ওদেরকে বলো ওরা যেন আমার বাড়িতে আজকে খায়, নেমন্তন্ন। ততক্ষণে
আমি ওকে নিয়ে গেলাম। আমি বলি কি, এত লাই দিয়ে ওকে মাথায় উঠিও না। না গো দিদি, তোমার একবেলা খাবারের খরচা বাঁচাচ্ছি। তুমিও চলে এসো না। আর শোনো, আমি ওর মতন তোমার এক দিদি হই। আমি হচ্ছি মেজদি, মনে থাকবে তো? চল, নিয়ে গেলাম দিদি। সব নাও কেষ্ট। মা, তুমি তো কেষ্ট মামাকে বেশি করে আদর করে খাওয়াচ্ছ, আমরা কিন্তু মন খারাপ করছি। তোদের সবাইকে আদর করার জন্য, ভালোবাসবার জন্য একজন করে মা আছেন, বাবা আছেন। ওর তো কেউ নেই। ওকে যদি একটু বেশি করে আদর করি, তোদের ভাগে কি কম পড়ে যাবে? আহা, কাঁদিস না ভাই, কাঁদিস না। ধরে নে আজ থেকে আমি তোর মায়ের মতন দিদি, মেজদি। কখনো যদি কোনো কিছু লাগে, সোজা আমার কাছে চলে আসবি। একদম মনে করবি না যে মেজদি কি মনে করবে, ঠিক আছে? মনে থাকবে তো? খা। এই যে বাবু, আমি তোমার জামাইবাবু হলেও এখানে কিন্তু এসব চলবে না। খাওয়ার বেলায় তো 16 দুগুণে 32 আনা, এমনি এমনি জোটে না। এখন এইসব বাদ দিয়ে ওই ভিতর থেকে বস্তা নিয়ে এসে সব এখানে রাখো, ঠিক আছে? তারপরে তাগাদায় বেরোবে। এই শোনো, আমি খেতে যাচ্ছি, হ্যাঁ? এই ছোঁড়ার এই বস্তা সাজানো শেষ হলে তারপরে ওকে তাগাদায় পাঠাবে, হ্যাঁ? এই পাওনা টাকা সমস্ত নিয়ে আসবে, তুমি কড়াই গন্ডায় বুঝে নেবে, ঠিক আছে? দেখো আবার টাকা পয়সা কম দেয় না যেন। তা হবে না বাবু, তা হবে না। এই দে আবার ছাতাটা দে। মন দিয়ে কাজ কর। কেষ্ট, কিরে, এ কয়দিন তো তোকে একটিবারও দেখলাম না। ওরা কি তোকে সারাদিন আড়তে খাটায়? তুই এই অবেলায় এমন করে বসে আছিস কেন? কেষ্ট মামা, রান্নাঘরে তোমার খাবার ঢাকা দেওয়া আছে, মা তোমাকে খেতে বলছেন, যাও খেয়ে নাও গে। টুনি, হ্যাঁ রে টুনি, এখন তো বিকেলে জল খাবারের সময়। কেষ্ট কি সারাদিন কিছু খায়নি? কেষ্ট মামার তো রোজ এমনই বেলা হয়, আরতে অনেক কাজ করে যে, কাজ করতে করতে বেলা বেড়ে যায়। বাবা বাড়ি এসে খেয়ে দিয়ে ফিরলে তারপর মামা খেতে আসার সময় পায়। কিরে ভাই, আবার কি হলো? কি মেজো বৌমা অসুস্থ নাকি? তেমন কিছু না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। জানোই তো দাদা, দুদিন বাদে বাদে সর্দি কাশি জ্বর এগুলো বাঁধিয়ে বসে, তাই একটু পরীক্ষা করিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, যত্ন নিস, হ্যাঁ? আর কিছু লাগলে বলিস। আচ্ছা দাদা। দাদা, এটা কে? তোমার নতুন চাকর বুঝি? ও ইয়ে মানে ও না না না, ও তো কেষ্ট, উমা বলছিল। আমি যাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলুন।
খেতে দেয়নি? না, খেয়েছি, লাগবে না। কি বা খেয়েছিস? দুটো গলা ভাত। ওকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। লাগবে না দিদি, খেয়েছি। তাহলে কি হয়েছে বল। এই নাও। ও মা, পেয়ারা? হ্যাঁ, জ্বর হলে খেতে বেশ। আমার যখন জ্বর হতো বা আমাকে পেয়ারা দিত আর বলতো পেয়ারা খেলে জ্বর কোথায় চলে যাবে। তুই কি করে জানলি যে গত 2 দিন ধরে আমার মনে মনে ভীষণ পেয়ারা খেতে ইচ্ছে করছে? আমি কতজনকে বলেছি, কেউ আনেনি। তুই কি করে জানলি ভাই যে আমার জ্বর হয়েছে, আমার পেয়ারা খেতে ইচ্ছে হচ্ছে? বল। আজ থেকে আমি তোমাকে প্রতিদিন পেয়ারা এনে দেবো, অসুখ হোক আর না হোক তোমাকে পেয়ারা এনে দেবই। সুপুরি দেবো? কে ওখানে? কে রে? কে? এদিকে আয়। কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আড়তে গিয়ে কোনো রকম দুটো কাজ করতে না করতেই দুপুর হয়ে যায়, আর দুপুর হতেই তুই খাওয়ার জন্য চলে আসিস, আর খাওয়ার নাম করে একরাশ আরাম করিস। খাওয়ার পর আজকে তুই আড়তে যাসনি কেন? দোকান পালিয়ে তুই কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি? কথা বলছিস না কেন? দেখো তোমার আদরের ছোট ভাই তার মেজদির আঁচলের তলায় লুকিয়েছিল কিনা। পাঁচো, এই পাঁচো, ডাকছো আমার? হ্যাঁ ডাকছি তোমার। এই ছোড়ার কানটা মলে দে তো। জিজ্ঞাসা কর সারা দুপুর কোথায় ছিল, সারাদিন কি করে বেরিয়েছে। কান বলবো মামা হয় যে। কিসের মামা হয়? কানটা বলে দে। মামা হয়? আমি যদি তোকে এতদিন আশ্রয় না দিতাম তোকে তো শেয়াল কুকুরে খেয়ে নিত। হ্যাঁ, আর আমার সাথে বজ্জাতি? হ্যাঁ দেখাচ্ছি তোর বজ্জাতি, দেখি আজকে তোকে কে খাওয়ায়। কিরে কেষ্ট, তোর মুখটা এরকম মলিন কেন? কাল রাতে খুব চিৎকার চেঁচামেচি শুনলাম, মারেনি তো? কি হয়েছে বল আমাকে। দিদি, কাল থেকে কিছু খাইনি। কাল আড়তে যাইনি বলে রাত্রিতে খুব মেরেছে, বলেছে আর খেতে দেবে না। তাহলে কাল রাত্রি এলি না কেন? কেষ্ট, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে তুই আমাকে তোর মরা মা মনে করবি, মনে থাকবে তো? আচ্ছা। আমার ভাইকে আমি খাওয়াতে পারি না? হ্যাঁ, তুমি গায়ে পড়ে ওকে অত কথা বলতে গেলে কেন ভাই? যদি গায়ে পড়ে বলেও থাকি দিদি, তাতে অন্যায়টা কোথায়? তোমার ছেলে ললিতকে ডেকে এনে যদি আমি তোমার নামে কান ভাঙাই তাহলে কি তোমার সম্মান থাকবে? হ্যাঁ, এই তোমার লাই পেয়ে পেয়ে তো ছেলেটা উচ্ছন্নে গেছে, আড়তে যায় না, তোমার ঘরে লুকিয়ে থাকে, পাওনা আদায়ও হয় না। আরে আমার তো ছোট ভাই, তাকে কি আমি শাসনও করতে পারবো না? দেখো দিদি, গত 15-16 বছর ধরে তোমার সাথে তো আমি সংসার করছি, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। পেটে মেরে যদি শাসন করতে হয় তাহলে আগে নিজের ছেলেকে করে দেখাও, তারপর অন্যকে করো, তখন আর আমি কিচ্ছুটি বলতে আসবো না। কিসের সাথে কিসের তুলনা? পাঁচুর সাথে কেষ্টর তুলনা? এটা কি হয় নাকি কখনো? দেবতার সাথে বাদরের তুলনা? আর কত কিছু বলবে তুমি মেজো বউ। কে যে দেবতা আর কে যে বাদর সে আমি খুব ভালো করেই জানি দিদি, তাই আমি বেশি কিছু আর বলতে চাই না। শুধু যদি বলি এইটুকুই বলবো, তোমার মতো নিষ্ঠুর আর বেহায়া মেয়ে মানুষ এই সংসারে আর আমি একটিও দেখি।
কি? আমার ভাই আমার আশ্রয় থাকবে, আমার খাবে, আমার পড়বে? আরে আমার সংসার উচ্ছন্নে যাচ্ছে, মার থেকে মাসির দরদ উতলে উঠছে না। আমি আমার ভাইয়ের মর্ম বুঝি না, তুমি বোঝো? পরের ছেলের জন্য কেন এত দরদ আমি সব বুঝি। তুমি দুই ভাই ভাই বিবাদ লাগাবে আর দূরে দাঁড়িয়ে মজা দেখবে। শোনো মেজো বউ, এসব কিন্তু ধম্মে সইবে না, এ আমি বলে রাখলুম। তুমি তো কোনো মানা শুনবে না। যেখানে যত হতভাগ্য লক্ষ্মী ছাড়া আছে তা দেখলেই তুমি তাদের পাশে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা তো সহ্য হয় না মেজবু। বড় বউ ঠান আজকে আমাকে এতগুলো না হক কথা শুনিয়ে দিলেন। ও, নালিশ হয়ে গেছে তাহলে? তুমি এমন কেন করো বলো তো? তা তোমার বৌঠান হক কথাটা কবে বলেন যে না হক কথা বলে তুমি এত রেগে গেলে? না, আমারই ভুল হয়েছে। তিনি হক কথাই বলেছেন। কেন সেবার মনে নেই? বাড়ির রাখাল ছোকরাটা নিয়ে তুমি ঠিক এমনই করলে। আর ওই মতি কামারের অমন বাগানখানা তোমার জন্য হাতের মুঠো ছাড়া হয়ে গেল। উপরন্তু পুলিশের পেছনে এতগুলো টাকা খরচ করতে হলো। আচ্ছা, তুমি কি নিজের স্বার্থ বলে কিছুই বোঝো না? কবে তোমার এই স্বভাব যাবে বলো তো? কোনো দিন যাবে না, আমি মরি তারপর যাবে। আমাদের নিজেদের ছেলে মেয়ে আছে তো, তাদের যত খুশি আদর আহ্লাদ করো। কে তোমাকে নিষেধ করেছে? শুধু শুধু অন্যদের ছেলে মেয়েদের নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমি মা, একটা বাচ্চা ছেলে কষ্টে আছে, এটা দেখলে আমার মায়ের মন কেঁদে উঠবে না? এত পাষাণ তো আমি হতে পারিনি। তুমি আমায় বলে দাও আমি কি করব। এমনি আমার শরীরটা ভালো না, আর আমায় বকো না। আজকে সারা দিন ঝগড়াঝাটি গেছে, তুমি অন্তত আমায় একটু শান্তি দাও। যাও কেষ্ট, বাড়ি গিয়ে খেয়ে এসো। আসার পথে সবিমল আর পরিমলের দোকান হয়ে এসো। 2 টাকা করে পাওনা হয়েছে, আদায় করে নিয়ে এসো। ওরে বাবা, এই টুনি, দেখে যা বাবু এসেছেন, খেতে দে, পান্তামুখ দে। শোন, রোজ রোজ তোকে আমি গন্ডায় গন্ডায় খেতে দিতে পারবো না বাপু। নোলাটা একটু কমা, খেয়ে দে, তারপরে তাড়াতাড়ি কাজে যা, ঠিক আছে? আরে এই কেষ্ট, কোথায় যাচ্ছিস? খাবারটা রেখে চলে যাচ্ছিস যে? আমি বুঝতে পারি না বুঝি? কাল আশকারা পেয়ে কেসটা তো মাথায় উঠেছে। আমি যদি এর প্রতিশোধ না নেই তাহলে আমার নাম কাদম্বিনী না। যত সব। তুই আবার এসছিস? তোমার অসুখটা যে সারছে না। তাতে তোর কি? আমি তোর কে? খিদে লেগেছে মিসদি, খেতে দাও। ও বাড়িতে গিয়ে খা। তোর জন্য রোজ রোজ এত লাঞ্ছনা গঞ্জনা আমি সহ্য করতে পারবো না। আয়। মামা মামা, বাবা আসছে। তুই এমন করছিস কেন? কি ঘরে খাবার নিয়ে ভাবে বসে আছো? জ্বরটর করেনি তো? আর ঘরে খাবার খাবার খেয়ে কেউ উঠে গেল? উমা নাকি ললিত? কেষ্ট, তুমি আসছো শুনে ওই দরজার পেছনে পালিয়েছে। কেন? সে তো তুমি খুব ভালো করেই জানো। শুধু কেষ্ট কেন, তোমার নিজের মেয়ে উমা তুমি আসছো খবর দিয়েই পালিয়ে গেছে। সে আবার পালালো কেন? হয়তো মায়ের অপমান নিজের চোখে দেখবে না সেজন্যই পালিয়েছে। কেষ্ট তো পরের ছেলে,
নিজের পেটের মেয়েই বিশ্বাস করতে পারছে না যে তার মায়ের এইটুকু অধিকার আছে যে একটা ছেলেকে দুমুঠো ভাত খাওয়াতে পারে। না, তোমার এসব অধিকার নেই, কাউকে খাওয়ানোর অধিকার নেই, এমনকি ভিক্ষুক এলে তাকে ভিক্ষা দেওয়ার অধিকারও নেই। শোনো, তোমার অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। আমি ভাবছি কি শহর থেকে একজন ডাক্তার ডেকে আনি। তুমি কি উমার সামনে কেষ্টকে কখনো কিছু বলেছিলে? কই না তো। ও ওই একদিন শুধু বলেছিলাম যে বৌদি খুব রাগারাগি করে আর দাদা বিরক্ত হয়, এটা বোধহয় শুনে ফেলেছিল। কি হলো? কেষ্ট, এই কেষ্ট, এদিকে আয়। এটা ধর। এরপর যদি কখনো তোর খিদে পায় দোকানে গিয়ে মুড়ি চিড়ে কিনে খাবি, তবু এখানে আসবি না। মনে রাখবি তোর মেজদির দুমুঠো ভাত খাওয়ানোরও কোনো অধিকার নেই। যা। রোজ রোজ আমার এই সাংসারিক ঝামেলা আর ভালো লাগছে না। কেষ্ট তোমার কে বলো তো? একটা পরের ছেলের জন্য রোজ রোজ আপন লোকজনের সাথে লড়াই করে যাচ্ছ। বড়দা কিন্তু অনেক রাগ করেছেন। বলো কি, তিনি রাগ করেছেন? এ তো খুব আশ্চর্য কথা, শুনলে বিশ্বাসই হয় না। এখন কি করলে ওনার রাগ যাবে বলো তো? দেখো মেজবউ, দাদা গুরুজন, তার সম্বন্ধে কিন্তু তোমার এমন কথা বলা উচিত নয়। জানি, সবই জানি। ছেলে মানুষটি তো নই যে গুরুজনের মান সম্মান বুঝবো না। ছোড়াটাকে আমি ভালোবাসি বলে ওরা যেন দেখিয়ে দেখিয়ে আমার সামনে আরো বেশি করে ওকে অত্যাচার করে। আহা, তাদের ছেলেকে তারা শাসন করবে, কাজ শেখাবে, এসব দেখলে তোমার জ্বললে চলবে কেন? তারা আর যাই করুন, তারা তো আমাদের গুরুজন। তারা গুরুজন, আমিও মা। গুরুজন যদি নিজের মান সম্মান নিঃশেষ করে, আমি কি দিয়ে তা পূরণ করব? এসব কিন্তু তোমার বড্ড বাড়াবাড়ি। আমার আর এসব ভালো লাগছে না মেজো। মেজ দিদি, মেজ দিদি, এখন কেমন আছো মেজ দিদি? অসুখ সেরেছে? কেন এসছিস? কেন রোজ রোজ আসিস? তোমাকে দেখতে আসি মেজ দিদি। আর আসবি না। আমি মরলাম কি বাঁচলাম তা দিয়ে তোর কি যায় আসে? যা, যা এখান থেকে, চলে যা, যা বলছি। মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাবে? আয় কাছে। হ্যালো ললিত, মা যে আজ 5-6 দিন ধরে বিছানায় পড়ে আছে, একবারও কাছে এসে বসতে ইচ্ছে হয় না? ধর, আমার অসুখ যদি আর না সারে, আমি যদি মরে যাই, কি করবি তুই তখন? খুব কাঁদবি বুঝি? যা, সেরে যাবে, তুমি কোনো চিন্তা করো না মা। আচ্ছা যা, পুতুল নাচ দেখে আয়। বেশি রাত করিস না কিন্তু। না মা, এক্ষুনি চলে আসবো। সাবধানে যাস। মা, একটি কথা বলি। টাকা চাই তো? ওই কুলুঙ্গির মধ্যে আছে, নিয়ে যা। বেশি নিস না কিন্তু। না মা, টাকা চাইনি, তুমি আমার একটা কথা রাখবে, বলো। টাকা চাস নে? তাহলে কি কথা? কেষ্ট মামা প্রতিদিন বাইরে দাঁড়িয়ে থাকে, ভেতরে আসার সাহস পায় না। তুমি তাকে আসতে দেবে, ভেতরে ঢুকবে না, ওই দোরঙ্গা থেকে তোমাকে একবার দেখেই চলে যাবে। যা ললিত যা, ওকে আসতে বল, ভেতরে আসতে বল ওকে। কেষ্ট, বকেছিলুম বলে মেজদিকে ভুলে গেছিস না?
ডাক্তার নাকি বলেছে তোমার বুকে সর্দি বসে গিয়েছে। এবার বোধহয় আর ভালো হব না রে, মরেই যাব। হ্যাঁ রে কেষ্ট, আমি যদি মরে যাই, তুই আর ললিত আমার দেহটাকে নিয়ে গঙ্গার ধারে যেতে পারবি না? তুমি যদি এরকম কথা আবার বলো না, তাহলে কিন্তু মেজবো, তোকে দেখতে এলুম। শুনলুম তোর বুকে নাকি সর্দি জমেছে, তাই খোঁজ নিতে এলুম। এই যে উনি আগে থেকে এসেই বসে আছেন। হ্যাঁ, কেঁদে কেটে সোহাগ নেওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, আমার নামে নালিশ করা হচ্ছে? কিরে, কত ফোন দিই না তুই জানিস, যত সব ন্যাকামোকো থাকা। দিদি, কটা দিন ধরে আমার শরীরটা খুব খারাপ। আমি তোমার পায়ে পড়ি দিদি, আজকে আমাকে একটু রেহাই দাও। কেন? আমি তোমাকে আবার কি বললাম বাপু? আমি তো আমার ভাইকে বলছি। শাসন তো দিবারাত্রি চলছে দিদি, সে তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে করো না, আমার সামনে করার কি দরকার? আর আমি করতে দেবও না। কেন কেন কেন? তুমি কি আবার তোমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে নাকি? দিদি, আমার শরীরটা সত্যি খুব খারাপ, তুমি এসব এখানে করো না। আর যদি মুখ বন্ধ করে না থাকতে পারো তাহলে চলে যাও। ঠিক আছে, শাসন না হয় আমি আমার বাড়িতে যেই করব। যত সব। আর শোন, তোকে বললাম গরুর দড়ি নেই, দুটো পাট কেটে দড়ি বানিয়ে দে। তুই বলি না পুতুল নাচ দেখে আসি। এই তোর পুতুল নাচ দেখা হচ্ছে। পুতুল নাচ? আজকে আয়, পুতুল নাচ কিভাবে নাচতে হয় দেখাচ্ছি তোকে। আমি চললাম। যাসনি কেন পুতুল নাচ দেখতে? যদি যেতি তাহলে তার এত কাণ্ড হতো না। আসতে যখন দেয়ই না, আসিস কেন আমার কাছে? যা, চলে যা, যা বলছি। জানো তো মিসদি, আমাদের গায়ের বিশালাক্ষী ঠাকুর না বেশ জাগ্রত, পুজো দিলে অসুখ সেরে যায়। তুমি আমাকে একটা টাকা দাও, কাল সকালে আমি পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব। সেই প্রসাদ খেলে দেখবে তখনই তোমার সব অসুখ সেরে যাবে। থাক ভাই, কাজ ফাঁকি দিয়ে আমার জন্য আর পুজো দিতে যেতে হবে, তাহলে যে ওরা তোকে অনেক মারবে। মারে তো রোজই, এ আর নতুন কি? তোমার অসুখ তো সেরে যাবে। আরে কেষ্ট, আমি তো তোর কেউ না, তাহলে আমার জন্য তোর তো মায়া কেন ভাই? তোমার কিছু হলে যে এই পৃথিবীতে আর আমার কেউ রবে না মেজদি। দাও না মিসদি একটা টাকা, আমি পুজোর প্রসাদ নিয়ে আসি। লাগলে আমি তোকে বলবো, তুই এখন যা এখান থেকে। আমি না ডাকলে আর আসবি না, মনে থাকবে তো? তাহলে বলো কাল সকালে কখন ডাকবে? জ্বালাতন করিস না তো, যখন আমার লাগবে আমি তখন তোকে ডাকবো। আমি না ডাকলে তুই আসবি না। যা, যা এখান থেকে। বাচ্চা কোথাকার? এই, এই বাচ্চা, একেবারে মেয়ের হাত দিয়ে গুটি করে দে, পুরো করে ফেল। পুতুল নাচ দেখতে চাই, পুতুল নাচ। আর মেজ দিদি, আমার ঘরে এসে প্রোগ্রাম করেছে। হ্যাঁ? আমার আরো খালি হয়ে যাচ্ছে। ওকে ইচ্ছে মতো কাজ করে দে, যেন জীবনেও কোনোদিন আর চুরি করছে না। কত বড় সাহস! আরতের পাওনা 3 টাকা পর্যন্ত সে আরতে জমা দেয়নি। হ্যাঁ, আমি কি শেষে চোরের বোন হব নাকি? মানুষ কি বলবে? মেজো বৌমা, তোমার জন্য আমরা তো আর বাড়িতে টিকতে পারি না। বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা দিয়ে দিক, আমরা অন্য কোথাও চলে যাই। কিন্তু কি হচ্ছে বড় ঠাকুর? কি আর হবে, তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে। আরো 2 দিন তোমার কাছে ডেকে আদর সোহাগ করো, তখন তোমার সলা পরামর্শে সিন্দুক ভাঙবে, শীত কাটবে, ডাকাতি করবে। চুরি করেছে? কে? আমাদের কেষ্ট? তবে বলছি কি, কাল আরতে পাওনা আদায়ের 3 টাকা ও নাকি আরতে জমা দেয়। গোয়ালারা বলল গোয়ালারা 3 টাকা কেষ্টকে দিয়েছে। মানুষ যদি জানোয়ার পোষে, তাকেও দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দেয়, কিন্তু এই হতভাগাটাকে তোমরা আনার পর থেকে আজ পর্যন্ত কখনো, ভালো মন্দ তো দূরে থাক, পেট ভরে দুবেলা দুটো খেতেও দাওনি।
শুধু মারধর করেছো আর যত পেরেছো ছোট কাজ ইচ্ছে মতো খাটিয়ে নিয়েছো। ও আমার কাছে আসে কেন জানো? আদর সোহাগ করতে আসে না গো দিদি, পেটের জ্বালায় আসে, দুটো ভাত খেতে আসে। কিন্তু তোমরা এতই হিংসুক যে তাও তোমরা চোখে দেখতে পারো। কি হিংসুক আমরা? মেজ বৌমা, কেন যে ওকে ভালো চোখে দেখতে পারি না তা তোমার নিজের চোখে দেখে নাও। তোমার শেখানোর গুণে ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন এক ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে তোমার জন্য প্রসাদ এনেছে। এই নাও। ও মা গো মা, কি শয়তান ছেলে গো বাবা, কি ধরিবাস ছেলে। ও বাবা বাবা। আচ্ছা মেজে বউ, এখন বলো তো কোন মতলবে ও চুরি করেছে? হ্যাঁ, সেটা কি আমার ভালোর জন্য? কি হলো? মদর চোর, এদিকে আয়, এদিকে আয়। এই বল বল, তোকে কতদিন আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, কতদিন বলেছি যে তুই আমার বাড়িতে আর আসবি না। কেন এসেছিস আমার বাড়িতে? হ্যাঁ, কেন আসিস? কেন আসিস তুই আমার বাড়িতে? বারণ করেছি না? এখন এখন আমার কি মনে হয় জানিস, তুই আসলে চুরি করতেই যখন তখন আমার বাড়িতে ঢুকতিস। হ্যাঁ হ্যাঁ, ভিজে বেড়াল একেবারে। আচ্ছা মেজে বউ, আমি কি করে জানবো যে তুমি ওকে ঘরে ঢুকতে দাও না? ও তো সবাইকে বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের মতো ভালোবাসে। যত সব কোথা থেকে চুরি চুরি করে ফুল টুল নিয়ে এসেছে তোমার ঘাড়ে চাপাচ্ছে পুজো দিয়েছে বলে। তুই আমার ভাই হয়ে চুরি করলি, আমি এখন মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ, সবাই আমাকে বলবে আমি চোরের বোন। তোকে আজকে দেখাচ্ছি, দেখাচ্ছি। সে কি, জ্বরে তো গা পড়ে যাচ্ছে, ওষুধ খাওনি? আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা ভিক্ষা চাই। তুমি কেষ্টকে আমার কাছে এনে দাও। তুমি যদি কেষ্টকে এনে না দাও, আমি মরে যাবো, আমার এই জ্বর সারবে না। কেষ্টকে এনে দাও। তুমি যা চাইবে তাই হবে, যেভাবে চাইবে সব হবে। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, এসব চিন্তা করো না। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। তো আমাকে কথা দিন, একটু ঘুমাও। হ্যাঁ, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। দেখি, বাহ, এক রাতেই জ্বর ভালো হয়ে গেল। তুমি কালকে রাতে বলেছিলে যে আমার জ্বর ভালো হয়ে গেলে কেষ্টকে এনে দেবে, সেই জন্য আমার জ্বর পালিয়েছে। এবার দাও কেষ্টকে এনে। বেচারার মার খেয়ে না অনেক জ্বর এসছে। আর হাঙ্গামা করো না তো, ওকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে। থাক না, ওদেরকে ওদের মতো থাকতে দাও। তুমি যে কাল রাতে আমাকে কথা দিলে। দেখো, পাগলামি করো না। দাদা চটে যাবেন, পরে আবার পরিবারের মধ্যে একটা ঝামেলা বাঁধবে। দাদারা চটে গিয়ে কি ওকে খুন করে ফেলতে পারেন? নাকি আমি ওকে এই সংসারে আনতে চাইলে কেউ আমাকে আটকাতে পারে? শোনো, এতদিন আমার দুটো সন্তান ছিল, গতকাল রাত থেকে আমার তিনটে সন্তান। আমি কেষ্টর মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটা সময়টা সময় দেখা যাবে। তার মানে তুমি কেষ্টকে আনতে দেবে না? আরে শরৎ, কি যা তা বলে যাচ্ছ তখন। শিব, শিব, একটা গরুর গাড়ি ডেকে আনতো, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। ভয় দেখানো হচ্ছে। কেষ্ট, কেষ্ট, চল তো ভাই, চল আমার সাথে।
আমাকে একটু আমার বাপের বাড়ি দিয়ে আসবে, কোথায় যাচ্ছ? কেষ্ট গ্রামে। কখন ফিরবে? ভগবান যেদিন ফেরাবেন সেদিন ফিরবো। তার মানে এর জন্য একটা ভালো আশ্রয়ের জায়গা না পেলে আমি তো একা ফিরে আসতে পারবো না। ওকে সঙ্গে করে নিয়ে পথে ঘাটে ঘুরবো। মেজো, তুমি আমাকে ক্ষমা করো, বাড়ি চলো। তুমি আমাকে ক্ষমা করো, কাজ শেষ না করে আমি বাড়ি যেতে পারবো না। কেষ্ট, কেষ্ট রে, তোর মেজদিকে নিয়ে বাড়ি চল। আমি আজ থেকে শপথ করছি, তোদের দুই ভাই বোনকে কেউ এখন থেকে পৃথক করতে পারবে না। তোর দিদিকে নিয়ে বাড়ি চল ভাই।